হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের সম্পূর্ণ বইটি একটি ভিডিওতে আলোচনা করব। পার্ট 1, আমার পরিচয়। শুনি, স্কুল খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু। আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে এবং বছরের প্রথমে তাদের নতুন ক্লাস, তাই তাদের আগের বন্ধুদের সাথে পরিচয় হবে, দেখা হবে এবং নতুন বন্ধুরাও আসবে যারা নতুন বিদ্যালয়ে ভর্তি হবে। এখানে তারা একে অপরের সাথে কথা বলছে। বলি, আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার স্কুলের নাম। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা একে অপরের সাথে পরিচয় হব। দেখো এখানে আছে খেলি, বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি। নাম বলার খেলা, গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নিই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে, একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে, যার নাম বলবে তার হাতে বলটা দেবে। এভাবে খেলাটি চলতে থাকবে। অর্থাৎ বন্ধুরা, এখানে আমরা একটি খেলা খেলবো, যেই খেলায় প্রথমে সবাই গোল হয়ে দাঁড়াবো, তারপরে একজন তার নিজের নাম বলবে, তার কাছে প্রথমে বলটি দিব, তারপরে সে আরেকজন বন্ধুর নাম বলবে, সে যেই বন্ধুর নাম বলবে তার কাছে সে বলটি দিবে। এভাবে যার কাছে পরবর্তীতে বল যাবে সেও তার নিজের নাম এবং তার একজন বন্ধুর নাম বলে তার বন্ধুর কাছে বলটি দিবে। এভাবে এই খেলাটি চলতে থাকবে। বলি, তোমার হাতে কি বই? বইয়ের উপর কি লেখা? বইটি দেখতে কেমন? এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেব। এই ছেলেটি আর মেয়েটি কথা বলছে, এই মেয়েটির হাতে একটি বই আছে। তোমার হাতে কি বই? আমার হাতে বাংলা বই। বইয়ের উপর কি লেখা? বইয়ের উপর লেখা আমার বাংলা বই, দ্বিতীয় শ্রেণী। বইটি দেখতে কেমন? বইটি দেখতে সুন্দর। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। দেখো বন্ধুরা, পার্ট 2তে আছে স্কুলে কেমন লাগছে। অর্থাৎ আমরা বছরের প্রথমে স্কুলে ভর্তি হয়েছি বা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছি, এখন নতুন ক্লাস, আমাদের কেমন লাগছে। বলি, স্কুলে এসে তোমার কেমন লাগছে? দেখো বন্ধুরা, আমরা এর উত্তর এভাবে দিতে পারি। আনন্দ, এই মেয়েটি বলছে স্কুলে এসে আমার আনন্দ লাগছে। এই মেয়েটি বলছে স্কুলে এসে আমার অবাক লাগছে। এই ছেলেটি বলছে স্কুলে এসে আমার দুঃখ লাগছে, এই ছেলেটি কান্না করছে। এই ছেলেটি বলছে স্কুলে এসে আমার মজা লাগছে। এভাবে আমরা উত্তর দিতে পারি। তারপরে দেখো, এই ছেলেমেয়েরা বলছে অনেক খুশি লাগছে, কারণ আগে তারা একাকী ছিল, পরে তারা 4 জন একসাথে মিশে খেলা করছে, তাই এখন তাদের খুশি লাগছে। বন্ধুরা দেখো, এখানে আছে বলি, কে কি করতে পছন্দ করি। তো এই মেয়েটি বলছে আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। তারপর এই ছেলেটি বলছে আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। অর্থাৎ এই মেয়েটির নাম মিতু, যে গান গাইতে পছন্দ করে, আর এই ছেলেটির নাম রাজু, যার ছবি আঁকতে ভালো লাগে। তারপরে দেখো, এই মেয়েটি বলছে আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। ছেলেটি বলছে আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। এই মেয়েটির নাম তিথি, যে খেলতে পছন্দ করে, আর এই ছেলেটির নাম ঝিমিত, যে বই পড়তে ভালোবাসে। দেখো এখানে আছে বলি, তুমি কি কি করতে পছন্দ করো? তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। তুমি কি কি করতে পছন্দ করো? আমি ছবি আঁকতে পছন্দ করি। তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? আমার বন্ধু রতন গান গাইতে পছন্দ করে।
আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। দেখো এখানে ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলে প্রশ্নের উত্তর নিচ্ছে। এখানে দেখো আছে বন্ধুদের কথা শুনি। তিথি, আমি তিথি। তুমি? ঝিমিত, আমি ঝিমিত। তিথি, আর তুমি? রাজু, আমি রাজু। তিথি, ওর নাম মিতু, ভালো গান গায়। মিতু, জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে। রাজু, গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। তিথি, আমি দড়ি লাফ দেব। তুমি? ঝিমিত, আমি ছবি আঁকব, পাহাড়ের ছবি। মিতু, আমি একটা দেশের গান গাইব। রাজু, আমি ছড়া বলবো। তিথি, দারুণ, খুব ভালো হবে। মিতু, ওই যে ঘন্টা পড়ল, চলো ক্লাসে যাই। অর্থাৎ বিদ্যালয়ে একটি খেলাধুলার প্রতিযোগিতা হবে, সেখানে এক একজন এক একটি প্রতিযোগিতায় অংশ নেবে। যেমন রাজু ছবি আঁকবে, তিথি দড়ি লাফ দেবে, ঝিমিত ছবি আঁকবে এবং পাহাড়ের ছবি। মিতু একটি দেশের গান গাইবে আর রাজু ছড়া বলবে। এভাবে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা পড়ে গেছে, তাই তারা ক্লাসে যাচ্ছে। আমার বাড়ি আমার কাজ এটি আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে শুনি। মা বলছেন তুলি, এদিকে এসো তো। তুলি, আসছি মা। মা, আজ অনেক কাজ করতে হবে। তুলি, কি কাজ মা? মা, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। বাবা, আজ তো বাজারেও যেতে হবে। তুলি, আমি তাহলে বাজারে যাই। তপু, আমি তবে মার সাথে কাজ করি। বাবা, কি করবে? তপু, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা, মিলেমিশে করলে কাজ সহজ হয়। এখানে দেখো তুলি আর মিতুর বাবা মা আছে, তারা তাদের বাড়ির কাজ করবে। তার মা বলেছিল আজ অনেক কাজ করতে হবে, যার মধ্যে ঘরবাড়ি পরিষ্কার এবং কাপড় গোছাতে হবে। তার বাবা বলেছিল বাজারে যেতে হবে, তখন তুলি বলল সে তার বাবার সাথে বাজারে যাবে এবং তপু তার মায়ের সাথে বাড়ির কাজগুলো করবে, যেমন ঘর পরিষ্কার এবং কাপড় গোছানো। এভাবে সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। বলি, মা কি কি কাজের কথা বললেন? তুলি কি কাজ করবে? তপু কি কাজ করতে চাইলো? বাজারে গিয়ে তুলি কি করবে? এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলো লিখেছি। মা কি কি কাজের কথা বললেন? মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কাজের কথা বললেন। তুলি কি কাজ করবে? তুলি বাবার সাথে বাজারে যাবে। তপু কি কাজ করতে চাইল? তপু ঘর পরিষ্কার ও কাপড় গোছানো কাজ করতে চাইল। বাজারে গিয়ে তুলি কি করবে? বাজারে গিয়ে তুলি বাজার করবে। এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয়, অর্থাৎ সবাই মিলেমিশে সব কাজ করলে কাজগুলো সহজ হয়ে যায়। বন্ধুরা দেখো এখানে আছে ঠিকভাবে বলি। আমি ভাত, এরপরে হবে খাই, খাও, খাই। আমি ভাত খাই, ক্ষয়াকার হস্যই হবে। যখন আমি বা আমরা থাকবে তখন এভাবে হস্যই হবে। তুমি বই পড়ি, পড়ো, পড়ে। তুমি বই পড়ো, এটি হবে। সে বল খেলি, খেলো, খেলে। সে বল খেলে। তুলি বাজারে যায়, যাও, যায়। তুলি বাজারে যায়। বাবা কাজ করি, করো, করেন। বাবা কাজ করেন। বন্ধুরা দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো এই বাবা তুলিকে নিয়ে বাজারে যাচ্ছে এবং মা আর তপু তাদের আগায় দিচ্ছে এবং তারপরে তারা তাদের বাড়ির কাজ করবে। দেখো বন্ধুরা পার্ট 4-এ আছে ডালিম কুমার ও কঙ্কাবতী।
এখানে সুন্দর একটি গল্প আছে, এই গল্পটি আমরা পড়ব। এখানে এই গল্পে ডালিম কুমার এবং কঙ্কাবতী সম্পর্কে বলা আছে। তো এখানে আমরা ডালিম কুমারকে দেখতে পারছি। এক রাজপুত্র নাম ডালিম কুমার, এখানে রাজপুত্রের ছবি দেখতে পারছি। রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র, মানে রাজার ছেলে, যার নাম হচ্ছে ডালিম কুমার। তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে। ডালিম কুমারের এই পঙ্খিরাজ ঘোড়া আছে, এই ঘোড়ায় করে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। অচিনপুর মানে হচ্ছে অচেনাপুরে বা অচেনা জায়গায়। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। গাছের ছায়ায় দেখো রাজপুত্র অর্থাৎ রাজার ছেলে ঘুমিয়ে আছে। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। দেখো এই দুইটি পাখি, এই দুইটি পাখির একটি পাখির নাম ব্যঙ্গমী, আরেকটি পাখির নাম ব্যঙ্গমা। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। দেখো এই পাখিরা একে অপরের সাথে কথা বলছে। এই পাখিটি বলছে, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? এই পাখিটি বলছে, কি হয়েছে? রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। অর্থাৎ রাজকন্যা কঙ্কাবতী সে রাক্ষসপুরীতে আটকা আছে, সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! অর্থাৎ ব্যঙ্গমা আর ব্যঙ্গমী কথা বলছে এবং তারা জানে যে রাজকুমারী কঙ্কাবতী সে রাক্ষসপুরীতে আটকা রয়েছে, কঙ্কাবতীকে বাঁচাতে হবে। রাজকুমার ডালিম কুমার বলছেন। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। অর্থাৎ দেখো ঘোড়ায় চড়েই সে 7 সাগর 13 নদী পার হচ্ছে। পৌঁছালো রাক্ষসপুরীতে। রাজকুমার এখন রাক্ষসপুরীতে পৌঁছেছে রাজকুমারী কঙ্কাবতীকে বাঁচাতে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রাজকুমারী কঙ্কাবতী ঘুমিয়ে আছে, পাশে রাজকুমার এসেছে। ওঠো কঙ্কাবতী। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। মাথার কাছে একটি রূপোর কাঠি আর পায়ের কাছে একটি সোনার কাঠি আছে। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি, অর্থাৎ এই দুইটা কাঠি অদল বদল করে দিল। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। অর্থাৎ এই দুইটি কাঠি অদল বদল করাতে কঙ্কাবতী জেগে উঠল এবং তারপরে কঙ্কাবতী বলছে, কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অর্থাৎ যেহেতু সে রাক্ষসের বাড়িতে এভাবে ঘুমিয়ে আছে এবং রাক্ষস তাকে নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, এখানে আমরা এই রাক্ষসকে দেখতে পারছি, হাও মাও খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। ডালিম কুমার তরবারি বের করলো। তরবারি মানে এই অস্ত্র, এটি হচ্ছে তরবারি। ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। অর্থাৎ তরবারি দিয়ে রাক্ষসকে মারা যাবে না। কঙ্কাবতী বলছে এই রাক্ষসের প্রাণ সেটা আছে একটা টিনের কৌটার ভিতর। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। তখন রাজকুমারের কাছ থেকে কঙ্কাবতী তরবারিটি নিয়েছে। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো। পালঙ্ক মানে হচ্ছে খাট, যে খাটে কঙ্কাবতী ঘুমিয়েছিল তার নিচ থেকে একটি কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভোমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভোমরটাকে, ঘ্যাচাং। অর্থাৎ এই কৌটার ভিতর যে ভোমর মানে মৌমাছি ছিল, এটিকে কঙ্কাবতী এই তরবারি দিয়ে কেটে ফেললো। তখনই এই রাক্ষস মারা গেল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। এভাবে রাক্ষসকে মেরে ডালিম কুমার, রাজপুত্র এবং রাজকুমারী কঙ্কাবতী ঘোড়ায় চড়ে বেরিয়ে এলো। দেখো বন্ধুরা, এখানে আছে আবার পড়ি বর্ণমালা। এখানে স্বরবর্ণ আমরা পড়ব। দেখো স্বরবর্ণ,
11টি। অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘু রি এ ওই ও ও। খালি ঘরে বর্ণ বসাই। এখানে দেখো কিছু খালি ঘর আছে, এগুলো আমরা পূরণ করব। দেখো আমরা এখানে খালি ঘর পূরণ করেছি। অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও। দেখো বন্ধুরা এখানে আছে ব্যঞ্জন বর্ণ। বয়জ ফেলা ইয় জয় দন্তের ন ব্যঞ্জন ব মধ্যের নয় রে বর্ণ ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ 39টি। ক খ গ ঘ উঙ চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মধ্যের ন ত থ দ ধ দন্তের ন প ফ ব ভ ম উন্তের জ র ল তালে বর্ষা মূর্ধন্য স দন্তের স হ ডয়বিন্দ র ঢয়সিন্দ র উন্তেস্ত খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এগুলো তোমরা বারবার পড়ে মুখস্থ করে ফেলবে। দেখো এখানে আছে খালি ঘরে বর্ণ বসাই। এই খালি ঘরগুলো আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করব। বন্ধুরা দেখো আমরা খালি ঘর বর্ণ দিয়ে পূরণ করেছি। ক খ গ ঘ উম চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মধ্যের ন ত থ দ ধ দন্তের ন প ফ ব ভ ম উন্তের জ র ল তালে বর্ষা মূর্ধন্য স দন্তের স হ ডয়বিন্দ র ঢয়সিন্দ র উন্তেস্ত খণ্ডের ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। শুনি ও বলি এই ছড়াটির নাম আই দেখে যা নাচ। লিখেছেন সুফিয়া কামাল। অর্থাৎ আমরা এখন নাচ দেখব। গাঙের পানি সলসলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকন মনি আয় দেখে যা নাচ। দেখো বন্ধুরা এখানে আমরা খোকনকে দেখতে পাচ্ছি, তার পিছনে একটি গাং মানে হচ্ছে নদী আছে, এই নদীতে ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছও দেখো খোকনের সাথে নাচ করছে। দেখো নিচে আছে ছড়াটি বলি, আমরা একটু আগে ছড়াটি বললাম। ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে, গাং মানে কি? এই দুইটি প্রশ্নের উত্তর এখন আমরা দেব। ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে? ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। গাং মানে কি? গাং মানে নদী। তাহলে আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা ছড়াটি পুনরায় পড়ি। আয় দেখে যা নাচ সুফিয়া কামাল। গাঙের পানি সলসলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকন মনি আয় দেখে যা নাচ। অর্থাৎ গাং মানে নদীর পানি সলসল করছে, খোকন সোনা কলকলায় খোকন সোনা গাঙের পানি সলসল দেখে সে কলকল করছে। গাঙের ইলিশ মাছ, এই গাঙে অর্থাৎ নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। বলে ডাকে খোকনমণি, অর্থাৎ গাঙে যে ইলিশ মাছ পাওয়া যায় এটি বলে খোকনমণি ডাকছে আয় দেখে যা নাচ, অর্থাৎ মাছকে বলছে আমার নাচ দেখে যা। পাঠ 7 কার চিহ্ন দিয়ে শব্দ বানায় এটি শিখব। কার চিহ্ন মানে এই যে আকার, হস্যিকার, দীর্ঘিকার, দীর্ঘকার, রিকার, একার, এগুলোকে কার চিহ্ন বলা হয়। কার যোগ করি। দেখো এখানে আছে আকার, আকার দিয়ে কয় আকার লেখা আছে, তারপরে এই ক বর্ণ দিয়ে সবগুলো আকার আমাদের দিতে হবে, আমরা এখন দেব। দেখো আমরা এখানে ক দিয়ে সবগুলো লিখেছি। প্রথমে একটি দেয়া ছিল, অর্থাৎ আকার কয় আকার, হস্যিকার কয় হস্যি, দীর্ঘিকার কয় দীর্ঘি, হস্যুকার কয় হস্যু, দীর্ঘকার কয় দীর্ঘু, রিকার কয় রি, একার কয়কার, ঐকার কয়কার। তারপর দেখো এখানে আছে কার যোগ করে শব্দ বানায়। কার মানে হচ্ছে আকার, একার, হস্যিকার, হস্যুকার, দীর্ঘকার, রিকার, এগুলো হচ্ছে কার। দেখো এখানে আছে ক, তারপরে ক,
উপরে আমরা একটি কাক এবং কিছু ঘাসের ছবি দেখতে পারছি। দেখো আমরা লিখেছি কয়াকার ক, কাক। ক এর সাথে আকার দিলে কিন্তু কাক হয়ে যাচ্ছে। তারপরে তৈরি মধ্যাহ্ন তিনো, ত এর সাথে আমরা রিকার দিয়েছি, তিনো মানে ঘাস, এখানে ঘাসের ছবি দেয়া আছে। দেখো এখানেও আছে কার যোগ করি, এখানে দন্তের ন দিয়ে এই বাকি কারগুলো লিখতে হবে এবং এখানে ম দিয়ে বাকি কারগুলো লিখতে হবে। বন্ধুরা দেখো আমরা এখানে কার চিহ্ন দিয়ে লিখেছি ও কার, দন্তের নয় কার নো, এটি দেয়া ছিল। ঔকার দন্তের নয় ঔ, নৌ। হস্যিকার দন্তের নয় হস্যি, নি। হস্যুকার দন্তের নয় হস্যু, নু। তারপরে দেখো এখানে ম দিয়ে আমরা এগুলো লিখব। প্রথমে আছে একার, ময় একার মে, ময় ওই অর্থাৎ মেই। তারপরে আছে ওকার, ময় ওকার মো। তারপরে ঔকার, ময় ও মৌ। এভাবে আমরা লিখেছি। তারপর দেখো এখানে আছে কার যোগ করে শব্দ বানায়, এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি, একটি মেয়ের ছবি এবং একটি মৌমাছির চাকের ছবি। এই মেয়েটির নাকে দেখো একটি নোলক আছে। দেখো আমরা এখানে লিখেছি দন্তের নয়কার ল ক, নোলক মানে হচ্ছে নাকে পরার অলংকার। তারপরে লিখেছি ময় ও ময়াকার ছয় হস্যি, মৌমাছি, এখানে মৌমাছি আছে মৌচাকের কাছে। পার্ট ৮ আলোচনা করব। দেখো বন্ধুরা পার্ট ৮-এ আছে দেখে বুঝে কাজ করি, অর্থাৎ বিভিন্ন জিনিস দেখব, সেই জিনিসটা বুঝবো এবং তারপরে আমরা কাজ করব। দেখো আমরা বিভিন্ন স্থানে এভাবে বিভিন্ন স্টিকার বা চিহ্ন দেখতে পাই। এই চিহ্নের কিন্তু নির্দিষ্ট মানে আছে, সেই মানেটা আমরা বুঝবো এবং সে অনুযায়ী আমরা কাজ করব। এখানে দেখো আমরা একটি ডাস্টবিনের ছবি দেখতে পাচ্ছি। এভাবে আঁকানো এই লোকটির আকৃতি, এখানে ডাস্টবিনে ময়লা ফেলছে, তাহলে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে ঝুড়িতে ময়লা ফেলে, অর্থাৎ এই ঝুড়িতে ময়লা ফেলার কথা বলা হয়েছে এই সংকেত দিয়ে। তারপরে দেখো এখানে মাঝখানে একটি দাগ দেয়া আছে, তারপরে এই পাশে একটি মেয়ের আকৃতির ছবি এবং ডান সাইডে একটি ছেলের আকৃতির ছবি দেয়া আছে। পাশে লেখা টয়লেট ব্যবহার করি, মানে এভাবে এই সাইডে মেয়েদের টয়লেট এবং এই সাইডে ছেলেদের টয়লেট এভাবে ব্যবহার করা আছে। তারপরে দেখো এখানে আমরা একটি ট্যাপ দেখতে পাচ্ছি যেখান থেকে পানি পড়ছে এবং দুই হাত দিয়ে তা ধোয়া হচ্ছে। এখানে আছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি, এভাবে এই সংকেত দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখো আমরা এখানে একটি জেব্রা ক্রসিংয়ের ছবি দেখতে পাচ্ছি, যেটা জেব্রার গায়ের রঙের মতো সাদা কালো দাগ কাটা। এই ছেলেটি জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো এই চিহ্ন দিয়ে বোঝায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। তারপরে দেখো এখানে চারটি হাত একে অপরের সাথে ধরে রাখা হয়েছে, এই চিহ্ন দিয়ে বলছে মিলেমিশে থাকি, মানে সবার হাত একসাথে করে আমরা মিলেমিশে থাকব। এভাবে আমরা বিভিন্ন ছবি দেখে এই সংকেতগুলো বুঝবো এবং সে অনুযায়ী কাজ করব। পার্ট ৯ যুক্তবর্ণ শিখি, এটি আলোচনা করব। বন্ধুরা যুক্তবর্ণ হচ্ছে, দেখো বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো অনেক সময় দুইটি একসাথে লাগানো থাকে বা দুইয়ের অধিকও থাকতে পারে, এগুলোকে যুক্তবর্ণ বলে। যেমন এখানে আছে দেখো ল আর গ একসাথে লাগিয়ে লেখা আছে, এটিকে আমরা উচ্চারণ করব লয় গয় এবং এই লয় গয়কে আলাদাভাবে এভাবে ল যোগ গ লেখা যায়। এই লয় গয় দিয়ে আমরা একটি শব্দ লিখতে পারি, যেমন ফাল্গুন, ফয়াকার লয় গয় হস্যু দন্তের ন, ফাল্গুন। এবং এই ফাল্গুন দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি, যেমন ফাল্গুনে অনেক ফুল ফোটে, অর্থাৎ ফাল্গুন মাসে অনেক ফুল ফোটে। তারপরে দেখো এখানে আরেকটি যুক্তবর্ণ আছে দন্তের শয় কয়, দন্তের স যোগ ক, অর্থাৎ এই যুক্তবর্ণটি দন্তের স এবং ক নিয়ে তৈরি হয়েছে। দন্তের শয় কয় দিয়ে একটি শব্দ স্কুল, দন্তের শয় কয় হস্যু ল, স্কুল। আমরা বাক্য লিখতে পারি স্কুল খুলেছে। তারপরে দন্তের নয় ধয়, দন্তের ন যোগ ধ, অর্থাৎ দন্তের ন ছোট করে লিখে তার পাশে
একটু বড় করে ধ লিখলেই দন্তের নয় ধয় হয়। দন্তের নয় ধয় দিয়ে বন্ধু, ব দন্তের নয় ধয় হস্যু, বন্ধু। রাজু ও মিতু বন্ধু। তারপরে দেখো দন্তের নয় দয় দন্তের ন যোগ দ, দন্তের ন এভাবে লিখে দন্তের নর এই দাগের সাথেই দ লিখলেই দন্তের নয় দয় হয়। দন্তের নয় দয় দিয়ে পছন্দ, প স দন্তের নয় দয় পছন্দ। পছন্দ দিয়ে বাক্য হয় তিথি খেলতে পছন্দ করে। মধ্যের নয় টয়, দেখো প্রথমে মধ্যের ন লেখা হয়েছে, তারপর মধ্যের ন দাগের সাথেই ট লেখা হয়েছে, মধ্যের ন যোগ ট। ঘন্টা, ঘ মধ্যের নয় টয় আকার, ঘন্টা। বাক্য ছুটির ঘন্টা বাজলো। এভাবে তোমরা নিজেরাও নিজেদের মতো বাক্য তৈরি করতে পারো এবং মধ্যের নয় ডয় দিয়ে নিজেরা নিজেদের মতো শব্দ তৈরি করতে পারো। দন্তের শয় তয়, দন্তের স যোগ ত। এখানে দেখো প্রথমে দন্তের স লেখা হয়েছে, তার নিচে ত লেখা হয়েছে। রাস্তা, র একা দন্তের শয় তয় আকার, রাস্তা। রাস্তায় অনেক গাড়ি। তারপরে দন্তের নয় নয়, দন্তের ন তার নিচে আরেকটি ন লেখা হয়েছে, দন্তের ন যোগ দন্তের ন। রান্না, র একার দন্তের নয় নয় আকার, রান্না। সবাই মিলে রান্না করি। বন্ধুরা তারপর দেখো আরেকটি যুক্তবর্ণ আছে, মধ্যাহ্ন শয় কয়। প্রথমে মধ্যাহ্ন স লেখা হয়েছে, তার নিচেই ক লেখা হয়েছে, মধ্যাহ্ন স যোগ ক। দেখো মধ্যাহ্ন স যোগ ক, মধ্যাহ্ন শয় কয় দিয়ে শব্দ একটি এখানে দেয়া আছে পরিষ্কার, প রয়হস্যি মধ্যাহ্ন শয় কয় আকার র, পরিষ্কার। পরিষ্কার দিয়ে বাক্য বাগান পরিষ্কার করি। পাঠ 10 21-এর গান আলোচনা করব। দেখো বন্ধুরা 21-এর গান এটি একটি গান, এই গানটি লিখেছেন আব্দুল গফফার চৌধুরী। দেখো এখানে আমরা শহীদ মিনারের ছবি দেখতে পাচ্ছি। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়া হয় ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য। আমরা এই গানটি পড়ব। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো মানে যারা মারা গেছে 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনে, তারা আমাদের ভাই। সেই ভাইদের শরীর পাকিস্তানিরা গুলি করে রক্ত দিয়ে ভিজিয়ে ফেলেছিল 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। আমি কি ভুলিতে পারি, অর্থাৎ সেই ঘটনা আমি কখনোই ভুলিতে পারি না বা ভুলতে পারবো না। ছেলেহারা শত মায়ের অশ্রু, অর্থাৎ সেই সময়ে অনেক মায়ের ছেলে মারা গিয়েছিল, মায়েরা তাদের ছেলে হারিয়ে অশ্রু অর্থাৎ কান্না করছিল। গড়া এ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই ফেব্রুয়ারি আমরা ভুলবো না। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, অর্থাৎ এই ফেব্রুয়ারি রাঙানো হয়েছিল আমার সোনার দেশে, অর্থাৎ এই সোনার বাংলাদেশে। আমি কি ভুলিতে পারি, অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে পাকিস্তানিরা যে গুলি করে আমার ভাইদের মেরে ফেলেছিল, যারা বাংলা ভাষার দাবিতে আন্দোলন করেছিল, সেই ভাইদের আমরা ভুলিতে পারবো না। দেখো এখানে আছে বলি, এই গান আমরা কখন গাই, গানটি আমরা কাদের স্মরণে গাই, গানটি সুর করে গাই। আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দেব আর গানটি তোমরা সুর করে গাবে। এ গান আমরা কখন গাই, এ গান আমরা 21শে ফেব্রুয়ারির সময় গাই। গানটি আমরা কাদের স্মরণে গাই, গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই। বন্ধুরা আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং গানটি তোমরা সুর করে গাবে। এখন আমরা ফলা চিহ্ন শিখব। দেখো এখানে আছে ব ফলা, অর্থাৎ আমরা যে যুক্তবর্ণ লিখি নিচে ব দিয়ে, এটি হচ্ছে ব ফলা এবং এটাকে ফলা বলা হয়। দেখো এখানে ছোট করে ব লেখা আছে, এখানে দেখো দন্তের শয় বয়, দয় বয়, তয় বয় এভাবে লেখা আছে যুক্তবর্ণ দিয়ে। এই নিচের যে ব, এই বটি হচ্ছে ব ফলা।
দেখো এই ব ফলাতে শব্দ এবং বাক্য আছে। এখানে আছে পড়ি। দেখো এখানে আছে স্বাধীন, দন্তের শয় বয় আকার, ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। আমরা স্বাধীন দেশের মানুষ। দ্বিতীয়, দয় বয় হস্যি তয় দীর্ঘি উন্তেস্ত, দ্বিতীয়। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বন্ধুত্ব, ব দন্তের নয় দয় হস্যু তয় বয়, বন্ধুত্ব। এসো বন্ধুত্ব করি। পড়ি ও লিখি। দেখো এখানে আছে স্বাধীন, দন্তের শয় বয় আকার, ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। এই শব্দটি তোমাদের অনেকবার লিখতে বলছে যাতে সুন্দর করে লিখতে পারো। দয় বয় হস্যি তয় দীর্ঘি উন্তেস্ত, দ্বিতীয়, দ্বিতীয় শব্দটিও অনেকবার লিখতে বলছে। বন্ধুত্ব, ব দন্তের নয় দয় হস্যু তয় বয়, বন্ধুত্ব। দেখো নিচে আমরা ছেলেমেয়েদের দেখতে পারছি তারা স্বাধীন দেশের পতাকা অর্থাৎ বাংলাদেশে লাল সবুজের পতাকা উড়াচ্ছে। তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এবং তাদের সবার ভিতরই বন্ধুত্ব রয়েছে। বন্ধুরা দেখো এখানে আছে ম ফলা। ম ফলা এভাবে লেখা হয়। এখানে দন্তের শয়ময়, দয়ময় এবং তয়ময় দেয়া আছে, অর্থাৎ দন্তেশ্বর লিখে তার পাশে এভাবে ম লিখতে হয়, দ লিখে তার পাশে এবং ত লিখেও তার পাশে এভাবে ম লিখলে সেটাকে ম ফলা বলা হয়। পড়ি। স্মরণ, দন্তের শয়ময় র মধ্যের ন, স্মরণ। বীর শহীদদের স্মরণ করি। পদ্মা, প দয়ময় আকার, পদ্মা। পদ্মা সেতু আমাদের গর্ব। আত্মীয়, আ তয়ময় দীর্ঘি উন্তেস্ত, আত্মীয়। আত্মীয় এসেছে বসতে দি। দেখো তারপর আছে পড়ি ও লিখি। এখানে দেখো আগের শব্দগুলোই আছে। স্মরণ, দন্তের শয়ময় র মধ্যের ন, স্মরণ। এই স্মরণ শব্দটি তোমাদের অনেকবার লিখতে বলছে। পদ্মা, প দয়ময় আকার, পদ্মা। আত্মীয়, আ তয়ময় দীর্ঘি উন্তেস্ত, আত্মীয়। দেখো নিচে আমরা পদ্মা সেতুর ছবি দেখতে পারছি। বন্ধুরা দেখো এখানে আছে জ ফলা। এটি জ ফলা। দেখো এখানে বয় জ ফলা, দন্তের নয় জ ফলা এবং তয় জ ফলা দেয়া আছে। পড়ি। ব্যয়, বয় জ ফলা উন্তেস্ত, ব্যয়। আয় বুঝে ব্যয় করি। ধন্যবাদ, ধ দন্তের নয় জ ফেলা বয়াকার দ, ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। সত্য, দন্তের স তয় জ ফেলা সত্য, সত্য কথা বলি। তারপর বন্ধুরা দেখো এখানে আছে পড়ি ও লিখি। ব্যয়, বয় জ ফেলা উন্তেস্ত, ব্যয়। ধন্যবাদ, ধ দন্তের নয় জ ফেলা বয়াকার দ, ধন্যবাদ। সত্য, দন্তের স তয় জ ফেলা সত্য। এখানে দেখো ব্যয়, ধন্যবাদ এবং সত্য শব্দগুলো নিচেও আছে, এভাবে বারে বারে লিখতে বলছে। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পারছি। দেখো এখানে আছে র ফলা। এটি র ফেলা, অর্থাৎ জ ফেলা পাশে হয় এবং র ফেলা নিচে হয়। তালেবর শয় র ফেলা, ময় র ফেলা, দয় র ফেলা। পড়ি। তালেবর শয় র ফেলা ম, শ্রম। শ্রম বৃথা যায় না, অর্থাৎ পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল কখনো ব্যর্থ হয় না। নম্র, দন্তের ন ময় র ফেলা, নম্র। নম্র থাকি মানে হচ্ছে নরম থাকি, কোনো উচ্ছৃঙ্খল করব না। ভদ্র, ভ দয় র ফেলা, ভদ্র। ভদ্র হয়ে চলি। তারপর দেখো এখানে আছে পড়ি ও লিখি। শ্রম, তালেবর শয় র ফেলা ম, শ্রম। নম্র, দন্তের ন ময় র ফেলা, নম্র। ভদ্র, ভ দয় র ফেলা, ভদ্র। এখানে শ্রম, নম্র এবং ভদ্র শব্দগুলো বারবার লিখতে বলছে। দেখো এখানে একজন লোককে দেখতে পারছি, সে অনেক পরিশ্রম করছে এবং সে নম্র এবং ভদ্র। পাঠ 12 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে রেফ চিনি। রেফ, রয়কার ফ, রেফ। দেখো এখানে উপরে একটি দাগ দেয়া, এটি হচ্ছে রেফ। রেফ বর্ণের উপরে বসে। চয় রেপ, মধ্যের নয় রেপ, উন্তের জয় রেপ।
এভাবে উপরে দেখো চর উপরে একটি দাগ, এটি হচ্ছে রেপ, মূর্ধন্য এর উপরে একটি দাগ, এটি রেপ, জ এর উপরে একটি দাগ, এটি রেপ। দেখো এখানে আছে পরি, মার্চ মাস, ময়াকার চরেপ মার্চ, ময়াকার দন্তেশ মাস। এখানে মার্চ শব্দটিতে চ এর উপর একটি দাগ, এটি রেপ বসেছে, মার্চ, ময়াকার চরেপ মার্চ, চয়রেপ। চয়রেপ এই যুক্তবর্ণটি র যোগ চ অর্থাৎ র এবং চ নিয়ে তৈরি হয়েছে। বর্ণ লিখি, ব মধ্যের নয়রে, বর্ণ লয়সী ক্ষয়সী লিখি, বর্ণ, ব মধ্যের নয়রে, বর্ণ মধ্যের নয়রে, র যোগ মধ্যের ন। সূর্য ওঠে, দন্তে শয় দীর্ঘ উন্তের জয়রেপ, সূর্য ও ঠয়কার ওঠে, সূর্য দন্তে শয় দীর্ঘ উন্তের জয়রেপ, সূর্য উন্তের জয়রেপ, র যোগ জ। তারপর দেখো এখানে আছে পড়ি ও লিখি, মার্চ, ময়াকার চয়রেপ মার্চ, ব মধ্যের নয়রেপ, বর্ণ দন্তে শয় দীর্ঘ উন্তের জয়রেপ, সূর্য। মার্চ, বর্ণ এবং সূর্য শব্দগুলো তোমাদের বারবার লিখতে বলছে। পাঠ 13 নানা রকম লেখা, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, আমরা এখানে বিভিন্ন রকম লেখার সাথে পরিচয় হব। এখানে আছে রাস্তায় নানা ধরনের লেখা থাকে, ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। হাতের লেখা নানা রকম হয়, কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল, ঝিমিত সুন্দর করে লেখে। দেখো বন্ধুরা, এখানে বাঁকা করে সুন্দর করে লেখা আছে, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। ঝিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। দেখো এখানে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি একজন মেসেজ দিচ্ছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। পরের জন লিখেছে, এটা আমাদের রণসঙ্গীত, তাই না? এখানে আমরা একটি পোস্টার দেখতে পাচ্ছি, আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়, একদিন লেখা দেখলো ঘরে বসে শিখি, স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে, বেশ মজার নাম, তাই না? দেখো এখানে লেখা আছে মামার দোকান। এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। বন্ধুরা দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি পড়ি ও লিখি, এখানে আমরা বিভিন্ন রকম লেখা দেখতে পাচ্ছি, এগুলো আমরা পড়ব। কাঁঠাল আমাদের জাতীয় ফল, সত্য কথা বলি, নম্র হয়ে চলি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। দেখো এখানে লেখা আছে দয়কার ক্ষয়কার দেখা, হ উন্তেস্ত হয়, দন্তের নয়াকার হস্যই নাই, চ যুক্ত ক্ষয়স্য চক্ষু, ময়কার লয়হস্যি উন্তেস্তয়কার মেলিয়া, ঘর, ঘর ঘর, হ তয়কার হতে, তালবা শয়স্যু ধয়স্যু শুধু, ধয়স্যু হস্যই দুই, পয়াকার পা, ফয়কার লয়হস্যি উন্তেস্তয়কার ফেলিয়া। তারপর দেখো এখানে লেখা আছে উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। এখানে দীর্ঘ মূর্ধন্য শয়াকার র, উষার দয়হস্যু উন্তেস্তয়াকার রয়কার, দুয়ারে হয়াকার দন্তের নয়সী হানি, আ ঘয়াকার ত আঘাত, আমরা, আ ম রয়াকার আমরা, আ দন্তের নয়সী ব আনিব, রয়াকার উময়াকার রাঙা, পরফলা ভয়াকার ত প্রভাত। এগুলোই লেখা আছে। তারপর দেখো এখানে বলছে বলি, হাতের লেখা সুন্দর করার জন্য কি করব? হাতের লেখা সুন্দর করার জন্য কি করব? হাতের লেখা সুন্দর করার জন্য সুন্দর করে লেখা বেশি বেশি অনুশীলন করব। অর্থাৎ প্রথমে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব এবং ওই সুন্দর লেখাটায় বেশি বেশি অনুশীলন মানে বারবার লিখতে হবে, তাহলেই আমাদের হাতের লেখা সুন্দর হবে। পাঠ
14। এখানে দেখো একটি কবিতা আছে বা সুন্দর ছড়া আছে, এটি আমরা আলোচনা করব। এই ছড়াটির নাম কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। কয়াকার বর্গের জয়কার র, কাজের আ দন্তের ন দন্তের নয় দয়, আনন্দ লিখেছেন নবকৃষ্ণ দন্তের ন ব, নব কয়রি মূর্ধন্য শয় নয়, কৃষ্ণ ভ টয় টয়াকার চয়াকার অন্তের জয়রেব, ভট্টাচার্য। দেখো এখন আমরা ছড়াটি পড়ব। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। বন্ধুরা আমরা এই কবিতাটি সুন্দর করে পড়লাম, এখন আমরা অর্থ বুঝব। দেখো এখানে আছে মৌমাছি মৌমাছি মানে মৌমাছি একটি পতঙ্গ। এই যে এখানে আমরা মৌমাছিকে দেখতে পাচ্ছি যে মধু সংগ্রহ করে এবং তার বাসায় মধু তৈরি করে। কোথা যাও নাচি নাচি, অর্থাৎ এখানে এই কবিতার লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য তিনি মৌমাছিকে জিজ্ঞাসা করেছেন যে মৌমাছি তুমি কোথায় যাও নেচে নেচে, এবং মৌমাছিকে অনুরোধ করেছে দাঁড়াও না একবার ভাই, অর্থাৎ তাকে কিছুটা সময় দাঁড়াতে বলছে। ওই ফুল ফোটে বনে, তখন মৌমাছি বলছে ওই বনে ফুল ফুটেছে যাই মধু আহরণে, অর্থাৎ ওই বন থেকে ফুলের যে মধু আছে সেই মধু আহরণ করতে যায়, দাঁড়াবার সময় তো নাই। অর্থাৎ মৌমাছি যে বন থেকে ফুলের মধু সংগ্রহ করতে যাচ্ছে, এ কারণে কবির সাথে কথা বলার জন্য মৌমাছি দাঁড়াবার সময় নেই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, মৌমাছি উড়ে যাচ্ছে, পাখি তৃণলতা নিয়ে আসছে তার বাসা বোনার জন্য, এবং এখানে আমরা বনের ভিতর অনেক ফুল দেখতে পাচ্ছি। দেখো এখানে আছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, অর্থাৎ এখানেও কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এই ছোট পাখিকে বলেছে ছোট পাখি তুমি যে কিচিমিচি ডেকে ডেকে কোথায় যাচ্ছ তুমি, আমার কাছে একটু বলে যাও আমি শুনবো। তখন ছোট পাখি বলছে এখন না কব কথা, মানে এখন কবির সাথে ছোট পাখি কথা বলবে না, কারণ আনিয়াছি তৃণলতা, মানে এই ছোট পাখি দূরে থেকে তৃণলতা নিয়ে আসছে তার মুখে করে। তৃণলতা মানে ঘাস, এগুলো যখন শুকায় যায় সেই শুকনো ঘাস লতা দিয়ে পাখিরা বাসা তৈরি করে। ছোট পাখি আরও বলছে আপনার বাসা আগে বনি, আপনার মানে আমার বা নিজের। ছোট পাখি বলছে আমি আগে আমার বাসা তৈরি করে নিই, তারপরে সে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের সাথে কথা বলবে। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য তখন পিপিলিকাকে বলছে পিপিলিকা তুমি দল বল সেরে একাকী কোথায় যাও, এবং পিপিলিকাকে কবি ভাই বলে সম্বোধন করেছেন এবং বলেছে তুমি আমার কাছে বলে যাও যে তুমি একা কোথায় যাচ্ছ। তখন পিপিলিকা কবি নবকৃষ্ণ ভট্টাচার্যকে বলছে শীতের সঞ্চয় চাই, অর্থাৎ শীত চলে আসছে, এ কারণে শীতের সময় যাতে পিপিলিকার কষ্ট করতে না হয় এ কারণে সে খাবার খুঁজতে যাচ্ছে। সঞ্চয় মানে হচ্ছে খাবার জমায় রাখবে, সে খাদ্য খুঁজিতেছি তাই, শীতে খাদ্য জমায় রাখার জন্য সে খাদ্য এখন খুঁজছে। ছয় পায়ে পিল পিল চলি, পিঁপড়ার 6টি পা থাকে, সে 6 পায়ে পিল পিল করে চলে। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি, আহরণ মানে সংগ্রহ করা, তৃণলতা ঘাস ও লতা, বুনি বানাই, সঞ্চয় সংগ্রহ, খাদ্য খাবার। অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি, অর্থাৎ উপরের কবিতাটি অভিনয় করে আবৃত্তি করতে বলছে।
ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আমরা এগুলো বসাবো এখন। বন্ধুরা দেখো, আমরা এই ডান সাইডের শব্দগুলো নিয়ে এই ফাঁকা ঘর অর্থাৎ শূন্যস্থান পূরণ করেছি। 1, মৌমাছি মধু আহরণ করে, এখানে ছিল মধু। 2, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে, এখানে ছিল নেচে নেচে। 3, শালিকগুলো কিচিরমিচির করছে, এখানে ছিল কিচিরমিচির। 4, গাছের মধ্যে পাখির বাসা, পাখির। 5, পিপিলিকা দল বেঁধে চলে, পিপিলিকা। বন্ধুরা দেখো, এখানে আছে ডাক টেনে মিল করি, একটি দেখানো হয়েছে। দেখো এখানে শব্দ এবং এখানে ছবি আছে, এগুলো আমাদের দাগ টেনে মিল করতে বলছে। এবং এখানে লেখা আছে কয়টি মূর্ধন্য ষ ক, কৃষক। ইনি একজন কৃষক যার হাতে একটি লাঙল আছে, এখানে দাগ টেনে মিল করা আছে। আমরা বাকিগুলো এখন মিল করব। দেখো প্রথমে লেখা আছে ছোট পাখি, আমরা ছোট পাখি খুঁজবো, এই নিচে আছে ছোট পাখি। তাহলে এখান থেকে আমরা ডাক টানবো এভাবে, ছোট পাখি। তারপরে পিপিলিকা, এখানে আছে পিপিলিকা যে 6 পায়ে পিলপিল চলে। কৃষক দেয়া আছে মৌমাছি, মৌমাছি দেখো উপরে আছে, তাহলে আমরা মৌমাছিতে দাগ টানবো। তারপরে মাঝি, যিনি নৌকা চালান তাকেই আমরা মাঝি বলি। এখানে একটি নৌকা আছে এবং ইনি হচ্ছে নৌকা চালাচ্ছেন, তাই ইনি মাঝি। বন্ধুরা দেখো, তারপর এখানে আছে বলি, এখানে 5টি প্রশ্ন আছে। মৌমাছি কেন বনে যায়? ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? পিপিলিকা কিভাবে চলে? কে শীতের সঞ্চয় খুঁজছে? এই 5টি প্রশ্নের উত্তর এখন আমরা দেব। দেখো আমরা এখানে প্রশ্নগুলো লিখেছি। মৌমাছি কেন বনে যায়? মৌমাছি মধু আহরণে বনে যায়। ছোট পাখি কিভাবে ডাকে? উত্তর, ছোট পাখি কিচিমিচি করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? উত্তর, ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। পিপিলিকা কিভাবে চলে? উত্তর, পিপিলিকা পিলপিল করে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? উত্তর, পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। পাঠ 15 বাক্য লিখি, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে পড়ি, এখানে একটি শব্দ আছে দাও, দয়াকার ও দাও, দাও দে। দেখো একটি বাক্য আছে মা ভাত দাও। তারপরে খাও, খয়াকার ও খাও, এটি দিয়ে বাক্য আছে বাবা দুধ খাও। দিন, দয়হসী দন্তের ন, দিন, আমাকে বই দিন। তারপরে দেখো এখানে আছে লিখি। তারপরে দেখো এই উপরের শব্দগুলোই এখানে আবার আছে এবং এখানে ভিন্ন বাক্য আছে। যেমন এখানে দাও, দয়াকার ও দাও দিয়ে আগে বাক্য ছিল মা ভাত দাও, এখানে আছে আমাকে বই দাও। অর্থাৎ আর 2টি এখানে ফাঁকা আছে, এখানে আমরা উপরের থেকে ভিন্ন বাক্য লিখব। দেখো আমরা এখানে লিখেছি খাও, তপু পানি খাও, দিন, তুলিকে মিষ্টি দিন, এভাবে আমরা লিখেছি। তারপর দেখো এখানে আছে পড়ি, কি কয় দীর্ঘি কি, তোমার নাম কি, কে কয়কার কে, তিনি কে, কখন, ক খ দন্তের ন, কখন, কখন এসেছেন। তারপরে দেখো উপরের শব্দগুলো এখানে আছে লিখি, কি কয় দীর্ঘি কি, এখানে একটি বাক্য দেয়া আছে উপরের থেকে ভিন্ন বাক্য, তুমি কি খাবে। বাকি 2টি আমরা লিখব। দেখো আমরা লিখেছি কে, তোমার বাবা কে, কখন, তুমি কখন এসেছো। পাঠ 16 রাজুর আঁকা ছবি, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, রাজু এই ছবিটি এঁকেছে, সুন্দর একটি ছবি। রয়াকার বর্গের জয় সুর র, রাজুর আ চন্দ্রবিন্দু কয়াকার আঁকা স বয়সী ছবি। রাজু একটি ছবি এঁকেছে, দেখি ছবিতে সে কি কি এঁকেছে।
বন্ধুরা এই ছবিটি রাজু এঁকেছে। রাজুর ছবিতে দেখো অনেক কিছু আছে, যেমন এখানে আমরা একটি নদী দেখতে পাচ্ছি। এই নদীতে দেখো মাছ আছে। তারপরে এই ছেলেটি বড়শি দিয়ে মাছ ধরছে এবং তার পাশে মাছ রাখার একটি পাত্র আছে। নদীতে আমরা নৌকা দেখতে পাচ্ছি, নৌকায় মানুষ চলাচল করছে। এখানে আরেকটি নৌকা এবং এই নৌকায় একটি বাদাম আছে। এই বাদামের সাহায্যে বাতাস নৌকাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তারপরে এই পারে দেখো মানুষ আছে। তারপরে এখানে গাছ দেখতে পাচ্ছি এবং এই পারে দেখো এই লোক কাঁধে একটি লাঠিতে দুই পাশে দুইটি হাড়িতে করে কিছু একটা নিয়ে যাচ্ছে। এখানে দুইজন হেঁটে চলছে। এখানে একটি গরু, পিছনে ছাগল এবং এখানে আমরা বেড়া দেয়া দেখছি। এখানে ঘর বাড়ি আছে, পিছনে গাছপালা এবং এখানে আকাশে পাখি উড়ে যাচ্ছে। তাই এখানে দেখো রাজু ছবিতে কিন্তু অনেক কিছু এঁকেছে। নিচে লেখা আছে রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। যেমন এখানে একটি বাক্য দেয়া আছে পাখি উড়ছে। দেখো রাজুর আঁকা ছবিতে উপরে পাখি উড়ছে। আমরা বাকি বাক্যগুলো লিখব। দেখো আমরা দ্বিতীয় বাক্য লিখেছি নদীতে মাছ আছে, অর্থাৎ এখানে একটি নদী। এই নদীতে দেখো এই যে আমরা মাছ দেখতে পাচ্ছি। তারপরে 3 নদীতে নৌকা চলছে। দেখো এখানে নদীতে 1 2 3 তিনটি নৌকা চলছে। তারপরে 4 একটি গরু ও একটি ছাগল ঘাস খাচ্ছে। দেখো এই ছবিতে পিছনে একটি ছাগল এবং সামনে একটি গরুকে দেখতে পাচ্ছি। এই গরু আর ছাগল ঘাস খাচ্ছে। তারপরে 5 মানুষ হেঁটে যাচ্ছে। আমরা দুই পারে দেখতে পাচ্ছি মানুষ হেঁটে যাচ্ছে। এভাবে আমরা রাজুর ছবি দেখে আরও অনেক বাক্য লিখতে পারি। যেমন একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে। ছবিতে অনেক গাছ আছে। ছবিতে দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে। তারপর নদীতে অনেক ঢেউ আছে, এখানে আঁকাবাঁকা ঢেউ দেখতে পাচ্ছি। এভাবে বিভিন্ন বাক্য লিখতে পারি। পাঠ 17 শহর ও গ্রাম, এটি আমরা পড়ব। দেখো বন্ধুরা আমরা এখানে একটি শহরের ছবি দেখতে পাচ্ছি। শহরে এমন উঁচু উঁচু দালান কোঠা থাকে, রাস্তায় গাড়ি অনেক বেশি থাকে এবং দুই পাশে ফুটপাতে মানুষজন থাকে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগে। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানান। তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। নিচে আমরা গ্রামের একটি ছবি দেখতে পারছি। এখানে ঘরবাড়ি আছে, পাশে দেখো মাঠ। কৃষকেরা ফসলের মাঠে কাজ করছেন। পাশে নদী আছে, নদীতে নৌকা বাঁধা এবং বড় বড় গাছ আছে। দেখো আমিন যখন তার ফুপু বাড়িতে শহরে গিয়েছিল, শহরে সে অবাক হয়েছিল এত গাড়ি আর এত মানুষ দেখে।
অন্যদিকে গ্রামে মানুষ এবং গাড়ি অনেক কম থাকে। তারপরে শহরে চারিদিকে কত রকমের দোকান থাকে, সেখানে কত কিছু যে রয়েছে। অন্যদিকে গ্রামের দোকানে কিন্তু বেশি রকম জিনিস থাকে না। আমিন তার ফুপুর সাথে একদিন চিড়িয়াখানায় গিয়েছিল। শহরের পাশে এভাবে চিড়িয়াখানা থাকে বা বিভিন্ন ঘোরার জায়গা থাকে। চিড়িয়াখানায় আমিন বাঘ, হরিণ, জিরাফ এগুলো দেখেছিল। আরেকদিন ফুপু শিশু পার্কে নিয়ে গিয়েছিল। এই পার্কগুলো সাধারণত শহরে থাকে। শিশুদের বিনোদনের জন্য অনেক চড়ার জিনিস থাকে শিশু পার্কে, যেখানে গেলে শিশুরা আনন্দ পায়। আর দেখো, তিথি যখন গ্রামে তার মামার বাড়িতে এসেছিল তখন গ্রামে সে অন্য একটি দৃশ্য দেখেছিল, যেখানে বাড়ির পাশে বড় পুকুর আছে। সেই পুকুরে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, যেটা দেখে তিথির আনন্দ হয়। অন্যদিকে একদিন তিথির মামাতো ভাই তাকে কুমোর পাড়ায় নিয়ে যায়, যেখানে কুমোররা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়, তার ভিতর হাড়ি, পুতুল ইত্যাদি। সেখানে তিথিও মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে অনেক গাছ আছে, গাছে পাখি থাকে। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। দেখো, এখানে একটি রাস্তা যার দুই পাশে ফসলের ক্ষেত। সেখানে চাষি চাষ করে, দুই পাশে চাষিরা চাষ করছে। গ্রামের পরিবেশ দারুণ ভালো লাগে তিথির। তাহলে আমরা দেখলাম যে গ্রাম হচ্ছে একরকম আর শহর আরেক রকম। দেখো, এখানে আছে শব্দ শিখি চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। এটিকে চিড়িয়াখানা বলে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের দেখানোর জন্য পশু পাখিদের খাঁচায় রাখা হয়। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। বন্ধুরা দেখো, এখানে আছে বাক্য লিখি শহর, দালান, পুকুর, মাটি। এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলছে। দেখো, আমরা লিখেছি শহর, শহরে অনেক গাড়ি। দালান, ফুপু দালান বাড়িতে থাকেন। পুকুর, বাড়ির সামনে বড় একটি পুকুর। মাটি, মাটি দিয়ে পুতুল তৈরি করা হয়। তারপর দেখো বন্ধুরা, নিচে বলা আছে নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে শব্দ আছে প্যাক প্যাক, গ্রাম, পুকুর, মাস, আনন্দ, সাথে। এই শব্দ দিয়ে আমরা এই খালি ঘর পূরণ করব। দেখো, আমরা এই খালি ঘর পূরণ করে লিখেছি এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। তারপর বন্ধুরা দেখো, নিচে প্রশ্ন আছে বলি ও লিখি। আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? তিথির কেন গ্রাম ভালো লাগে? গ্রাম ও শহরের মিল অমিল বলি। আমরা প্রথমে এই দুইটি প্রশ্নের উত্তর দেব। আমরা প্রশ্নটি এখানে লিখেছি। দেখো, আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? আমিন শহরের এত গাড়ি, এত মানুষ ইত্যাদি দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে? গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি ইত্যাদি দেখে তিথির গ্রাম ভালো লাগে। বন্ধুরা, আমরা এই উপরের দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে ছিল গ্রাম ও শহরের মিল অমিল বলি। বন্ধুরা, গ্রাম থেকে শহরে অনেক বেশি মানুষ বাস করে এবং গ্রাম থেকে শহরে বেশি গাড়ি থাকে। গ্রামের বাড়িগুলো কাঁচা হয় আর শহরের বাড়িগুলো পাকা দালান হয়। গ্রাম থেকে শহরে বিনোদনের ব্যবস্থা বেশি, যেমন চিড়িয়াখানা, শিশু পার্ক ইত্যাদি। গ্রামে জমিতে ফসল চাষ করা হয়, শহরে তা করা হয় না। গ্রামে বড় বড় গাছ থাকে, শহরে
গাছগুলো ছোট বা বেশি গাছ থাকে না। এগুলোই হচ্ছে শহর ও গ্রামের মিল অমিল। পাঠ 18 প্রজাপতি, এটি আলোচনা করব। এটি একটি ছড়া, যেই ছড়াটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি, পরফলা বর্গের জয়াকার প্রজা, প তহসী পতি, প্রজাপতি। কাজী, কয়াকার বর্গের জয় দিঘি কাজী, দন্তের ন বর্গের জয় রহস্যু ল নজরুল, হস্যই দন্তেশ্ব লয়াকার ম ইসলাম। দেখো এখানে আমরা নিচে প্রজাপতি দেখতে পারছি যে ফুলের মধু খাচ্ছে। আমরা এই ছড়াটি পড়ব। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও, দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। সংক্ষেপিত, অর্থাৎ কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছে, তোমাদের বইতে অল্প কয়েক লাইন দেয়া আছে। প্রজাপতি এখানে ফুলের মধু খাচ্ছে এবং প্রজাপতির পাখা অনেক সুন্দর। প্রজাপতি প্রজাপতি, অর্থাৎ কবি প্রজাপতিকে উদ্দেশ্য করে বলছে কোথায় পেলে ভাই, প্রজাপতি তুমি কোথায় পেয়েছো এমন রঙিন পাখা, মানে রং বেরঙের পাখা কোথায় পেয়েছে তা কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতিকে জিজ্ঞাসা করেছেন। তার পাখাগুলো কেমন? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা, অর্থাৎ প্রজাপতির পাখা টুকটুকে লাল নীল মানে গাঢ় লাল নীল এবং আঁকাবাঁকা ঝিলিমিলি, যেগুলো রোদে ঝিলিমিলি করে। কোথায় পেলে এমন পাখা, এই পাখা প্রজাপতি কোথায় পেয়েছে তা কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতির কাছে জানতে চেয়েছে। আরও বলছে তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, অর্থাৎ টুলটুলে মানে পেট ভরে বনের ফুলের মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও, অর্থাৎ কবি প্রজাপতিকে বলছে তুমি আমার বন্ধু হও এবং বন্ধু হিসেবে আমাকেও মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কবি প্রজাপতিকে আরও বলেছে তোমার পাখা আমাকে দাও এবং সোনালি রূপালি পরাগ মাখা, অর্থাৎ ফুলের পরাগে যেই মধু থাকে সেই মধু নিতে গিয়ে প্রজাপতির ডানায় বিভিন্ন রঙের পরাগ মেখে যায়। কবি বলেছে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি রঙিন পাখা কোথায় পেয়েছে তা জানতে চেয়েছে। দেখো এখানে আছে শব্দ শিখি, পাখা, ডানা, সোনালি সোনার মতো রং অর্থাৎ সোনালি রং, রূপালি রূপার মতো চকচকে, পরাগ মানে ফুলের রেণু অর্থাৎ ফুলের উপরের অংশে কে রেণু বলা হয়, এই রেণুতেই মধু থাকে। সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি, উপরের কবিতাটি সুরে সুরে আবৃত্তি করতে বলছে। প্রজাপতির ছবি এঁকে রং করি, দেখো নিচে প্রজাপতির একটি স্কেচ আঁকা আছে, এভাবে একটি প্রজাপতি এঁকে তোমাদের সুন্দর করে রং করতে বলছে। তারপর দেখো এখানে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এখানে শব্দ আছে বনে, প্রজাপতি, টুকটুকে। দেখো বন্ধুরা আমরা লিখেছি রুমি টুকটুকে লাল জামা পরেছে, এখানে ছিল টুকটুকে। ফুলে ফুলে প্রজাপতি উড়ছে, এখানে প্রজাপতি ছিল। বনে কত রঙের ফুল ফুটেছে, এখানে ছিল বনে। বন্ধুরা দেখো এখানে বলা আছে ডাক টেনে মিল করি, এগুলো আমরা মিল করব। দেখো এখানে আছে টুকটুকে, টুকটুকে এর সাথে মিল হবে লাল। তারপরে টুলটুলে, টুলটুলে বন ফুল হবে। তারপরে রঙিন, রঙিন পাখা হবে। আর সোনালি রূপালি পরাগ মাখা। এভাবে আমরা মিল করতে পেরেছি। তারপর দেখো এখানে প্রশ্ন আছে বলি ও লিখি। প্রজাপতির পাখা কেমন, প্রজাপতি কোথা থেকে মধু খায়, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব।
দেখো প্রশ্নগুলো আমরা লিখেছি। প্রজাপতির পাখা কেমন? প্রজাপতির পাখা রঙিন। প্রজাপতি কোথা থেকে মধু খায়? প্রজাপতি বনের ফুলের মধু খায়। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? কবি প্রজাপতির কাছে মধু এবং পাখা চেয়েছেন। বন্ধুরা দেখো, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। নিচে আছে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। দেখো এখানে আছে আঁকা বাঁকা, তারপরে ফাঁকা ফাঁকা, এটি দেয়া আছে, বাকিগুলো আমরা লিখব। দেখো আমরা লিখেছি ফুলে ফুলে কুলে কুলে, বনে বনে ঝনে ঝনে, হেসে হেসে নেচে নেচে। পার্ট 19 বিড়ালছানা, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আমরা দুইটি বিড়ালের বাচ্চার ছবি দেখতে পারছি, একটি সাদা বিড়াল, অন্যটি কালো বিড়াল। আমরা পড়ব ঝিলি ও মিলি দুই বোন, দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। অর্থাৎ ঝিলি আর মিলি দুই বোন, তাদের দেখতে একই রকম, তাই সবাই দুইজনকে একসাথে ঝিলিমিলি বলে ডাকে। দুজনে দুটি বিড়াল, ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। উপরের ছবিতে যে আমরা দুইটি বিড়াল দেখেছিলাম সাদা আর কালো, সাদা বিড়ালটি হচ্ছে ঝিলির আর কালো বিড়ালটি হচ্ছে মিলির। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়, বিড়াল দুটি মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ, এ বাড়ি ও বাড়ি খোঁজ করল, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটা। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। অর্থাৎ যেই কালো বিড়ালটি হারিয়ে গেছে সে একদিন তাদের বাড়িতেই আবার চলে আসে। সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। যেহেতু বিড়াল দুইটির খুব বন্ধুত্ব ছিল, তাই কালো বিড়ালকে পেয়ে সাদা বিড়ালও খুশি হলো। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? অর্থাৎ কালো বিড়ালকে কেউ মেরেছে, তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ বিড়াল যে পায়ে ব্যথা পেয়েছে সেখানে তার বাবা ঔষধ লাগিয়ে দেবে, তাহলে ব্যথা সেরে যাবে। কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়ালছানা দুষ্টমি তার মানা, ঘরের ভেতর নাচে গায় তাই রে না না না। শব্দ শিখি উধাও, হারিয়ে যাওয়া, ক্ষত, আঘাত বা আঘাতের দাগ। দেখো এখানে প্রশ্ন আছে, বলি গল্পের দুই বোনের নাম কি? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? দেখো আমরা প্রশ্ন এখানে লিখেছি, গল্পের দুই বোনের নাম কি? গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়ালটি উধাও হওয়াতে ঝিলিমিলির মন খারাপ হয়েছিল। কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল। কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে ঠিক হলো। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব। অর্থাৎ পশু পাখিকে আমরা মারব না, ওদেরকে খেতে দেব এবং আদর করব।
বন্ধুরা এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো এখানে আছে জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে তা বলি। যেমন গরু আমাদের দুধ দেয়, গোবর দেয়, যেটি দিয়ে রান্না করা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। ছাগলও আমাদের দুধ দেয়, বাচ্চা দেয়। হাঁস আমাদের ডিম দেয়, মুরগিও আমাদের ডিম দেয়। টিক চিহ্ন দিই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে। এখানে পশু আছে দুইটি, গরু এবং ছাগল, এগুলো হচ্ছে পশু। আর পাখি হচ্ছে হাঁস এবং মুরগি। বন্ধুরা দেখো এখানে টিক চিহ্ন দিই পশু পাখি, এটি কিন্তু নিচেও আছে একটি ঘর আকারে, এখানেও আমাদের টিক চিহ্ন দিতে বলছে। যেমন হরিণ, এই পশুটিকে আমরা বাড়িতে পালন করি না। গরু আমরা বাড়িতে পালন করি, এটি পশু। শিয়ালকেও আমরা বাড়িতে পালন করি না। হাঁস একটি পাখি যাকে আমরা বাড়িতে পালন করি। কুকুর একটি পশু যাকে আমরা বাড়িতে পালন করি। বাঘ একটি পশু যাকে আমরা বাড়িতে পালন করি না। এই কুকুর, হাঁস এবং গরুকেই আমরা বাড়িতে পালন করি। শিয়াল, হরিণ এবং বাঘকে আমরা বাড়িতে পালন করি না। বন্ধুরা তারপর দেখো এখানে আছে লিখি ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? এগুলো আমরা লিখব। দেখো আমরা প্রশ্নগুলো এখানেও লিখেছি। ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল। কালো বিড়ালের পায়ে কে ঔষধ লাগিয়ে দিল? কালো বিড়ালের পায়ে বাবা ঔষধ লাগিয়ে দিল। বন্ধুরা দেখো নিচে আছে সাজিয়ে লিখি। এখানে একটি দেওয়া আছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব। এখানে শব্দগুলো এলোমেলোভাবে আসে। এখানে সাজিয়ে বাক্য লেখা হয়েছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব। এভাবে বাকিগুলো আমরা লিখব। দেখো আমরা বাকি শব্দগুলো মিলিয়ে বাক্য লিখেছি। এখানে আছে ছিল দেশে এক রাখাল এক। এক দেশে ছিল এক রাখাল। চাষ গ্রামে হয় ফসলের। গ্রামে ফসলের চাষ হয়। মার আমি যাব মেলায় সাথে। আমি মার সাথে মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আবার। বন্ধুদের সাথে আবার দেখা হবে। পার্ট 20 6 ঋতু, এটি আলোচনা করব। বন্ধুরা আমাদের বাংলাদেশে 6টি ঋতু আছে। এই 6 ঋতু সম্পর্কে আমরা জানব। বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস নিয়ে এক ঋতু। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড় ঋতু। অর্থাৎ বাংলাদেশে যে 6টি ঋতু আছে এই 6টি ঋতুকে একসাথে বলা হয় ষড় ঋতু। দেখো প্রথমে আছে গ্রীষ্ম। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়। মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড়। এ ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে। বন্ধুরা দেখো গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু হচ্ছে বছরের প্রথম 2 মাস বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে। গরম পড়ার ফলে খাল বিল শুকিয়ে যায়। মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়, অর্থাৎ অনেক জোরে ঝড় বৃষ্টি হয়। বৈশাখ মাসে এই ঝড় হয়, এ কারণে একে কালবৈশাখী ঝড় বলা হয়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফল পাকে। বন্ধুরা দেখো তারপর আছে বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে,
ঝড়ঝড় করে বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে, এ ঋতুতে ফোটে কদম দোলন চাপা। বন্ধুরা দেখো, গ্রীষ্ম ঋতুর পরেই আসে বর্ষা ঋতু। বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয়। আকাশে তখন কালো মেঘ থাকে, ঝড়ঝড় করে বৃষ্টি ঝরে, বৃষ্টির ফলে খাল বিল পানিতে ভরে যায়, এ সময় ব্যাঙ ডাকে, এ ঋতুতে ফুল ফোটে কদম দোলন চাপা আরও অনেক ফুল। বন্ধুরা দেখো, গ্রীষ্ম বর্ষা এরপরে আসে শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ, নদীর ধারে কাশফুল ফোটে। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে, আমরা এখানে আকাশ নীল দেখছি, এবং তুলোর মতো সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায়। এ সময় নদীর ধারে কাশফুল ফোটে, এখানে আমরা কাশফুল দেখতে পাচ্ছি। তারপর দেখো আছে হেমন্ত। কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান, এ ঋতুতে হয় নবান্ন উৎসব, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। বন্ধুরা কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুতে দেখো সোনালি ধান পেকে যায়, তখন এই ধান কৃষকরা বাড়ি নিয়ে আসে। এই নতুন ধান থেকে বিভিন্ন পিঠা পায়েস তৈরি করা হয়। এই পিঠা পায়েস তৈরির উৎসবকে নবান্ন উৎসব বলা হয়, অর্থাৎ নতুন ধান থেকে তৈরি পিঠা পায়েস খাওয়ার যেই উৎসব সেটি নবান্ন উৎসব। বন্ধুরা দেখো, তারপর আছে শীত ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভরে থাকে কুয়াশায়, শীত নামে। এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতা ঝরে। বন্ধুরা দেখো, এখানে আমরা একটি নদী দেখতে পারছি, পাশে এখানে একটি খেজুর গাছ আছে। এই লোক খেজুর গাছে উঠছে খেজুরের রস নিতে। ছেলেমেয়েরা দেখো শীতের পোশাক পরেছে, টুপি পরেছে। তাহলে পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু হয়, তখন ভোরে কুয়াশা পড়ে এবং শীত নামে। শীতে অনেক তাজা শাকসবজি পাওয়া যায় এবং শীতে গাছ থেকে পাতা ঝরে পড়ে। দেখো পাশে আমরা বড় গাছ দেখছি, কিন্তু কোনো পাতা নেই। তারপর দেখো আছে বসন্ত। বসন্তই শেষ ঋতু। বছরের শেষের 2 মাস ফাল্গুন ও চৈত্র, এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। ফাল্গুন আর চৈত্র এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে ফুল ফোটে, কোকিল পাখি ডাকে, সব গাছে নতুন পাতা এবং ফুল হওয়ায় এই ঋতুটি রঙিন। এ কারণে বসন্তকে ঋতুর রাজা বলা হয়, কারণ গাছে গাছে ফুল থাকে, কোকিল পাখি ডাকে। তাহলে আমরা 6টি ঋতু পড়লাম: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। সর মানে 6, কাল বৈশাখী, বৈশাখ মাসের ঝড়, নবান্ন, পিঠা পায়েস খাওয়ার উৎসব, কুয়াশা, বাতাসে ভাসা পানির কণা। অর্থাৎ কুয়াশা কিন্তু বাতাসে পানির কণা ভেসে থাকে, সেটিকে আমরা কুয়াশা বলি। লিখি, কোনটি কোন ঋতু, ছবি নিচে লিখি। দেখো বন্ধুরা, এখানে সোনালি ধান পেকেছে, কৃষক বাড়ি নিয়ে যাচ্ছে। এটা হেমন্ত ঋতুর ছবি। দেখো এখানে কাশফুল ফুটেছে, আকাশ নীল এবং সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, এটি শরৎ ঋতু। এখানে দেখো ছেলেমেয়েরা আনন্দ করছে, গাছে ফুল ফুটেছে, কোকিল পাখি উড়ে বেড়াচ্ছে, এটি বসন্ত ঋতু। তারপরে নিচে দেখো, এখানে আমরা খেজুর গাছ এবং টুপি পরা শীতের পোশাক পরা ছেলেমেয়েদের দেখছি, এটি শীত ঋতু। তারপর দেখো এখানে কালো মেঘ হয়েছে, সূর্য উঠেছে, সূর্যের অনেক তাপ, এটি হচ্ছে গ্রীষ্ম ঋতু।
তারপর এখানে ঝমঝম করে বৃষ্টি নামছে, এখানে মাছ ধরছে, এটি হচ্ছে বর্ষা ঋতু। তারপর দেখো এখানে আছে মাস ও ঋতুর নাম লিখি, এগুলো আমরা পূরণ করব। বন্ধুরা দেখো আমরা লিখেছি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু, আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, কার্তিক ও অঘ্রাণ মাস মিলে হয় হেমন্ত ঋতু, পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু, ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বন্ধুরা দেখো এখানে আছে বলি ও লিখি। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? বর্ষাকালে কি কি ফুল ফোটে? কোন ঋতুতে কাশফুল ফোটে? হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? গাছের পাতা ঝরে কোন ঋতুতে? বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কদম, দোলন চাপা ইত্যাদি ফুল ফোটে। কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎ ঋতুতে কাশফুল ফোটে। হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। গাছের পাতা ঝরে কোন ঋতুতে? শীত ঋতুতে গাছের পাতা ঝরে। বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, এ কারণে বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয়। বন্ধুরা দেখো আমরা প্রশ্নের উত্তরগুলো লিখেছি। তারপর দেখো আছে আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। বন্ধুরা দেখো আমরা লিখেছি আমার প্রিয় ঋতু বসন্ত, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু হয়। এ ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। তারপর দেখো নিচে আছে তালিকা করি, মার কাছে শুনে নাম লিখি, পিঠার নাম, সবজির নাম। আমরা এখানে পিঠার নাম লিখেছি ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, গোকুল পিঠা। এবং সবজির নাম লিখেছি ফুলকপি, ঢ্যাঁড়স, পটল, কুমড়া, মূলা। দেখো বন্ধুরা এখানে আমরা পয়লা বৈশাখ উদযাপনের একটি ছবি দেখতে পারছি। এখানে ছেলেমেয়েরা দেখো এখানে একটি ব্যানার নিয়ে সামনে এগোচ্ছে। এখানে লেখা এসো হে বৈশাখ, এসো হে শুভ নববর্ষ। দেখো পিছনে একটি শোভাযাত্রা আছে, শোভাযাত্রায় বড় একটি হাতি, একটি বাঘ, তারপরে বক সহ আরও অনেক কিছু নেওয়া হয়েছে। এবং দেখো এখানে ঢোল ও অন্যান্য জিনিস বাজানো হচ্ছে। এভাবেই আমরা বাংলা নতুন বছর উদযাপন করে থাকি। এটিকেই আমরা পয়লা বৈশাখ বলে থাকি, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনকে পয়লা এবং বৈশাখ মাসের 1 তারিখে আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি। দেখো বন্ধুরা এখানে আছে আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন, সারা দেশে উৎসবের আমেজ, শহরে শোভাযাত্রা বের হবে, গ্রামে মেলা বসবে। রিনা সাংবাদিক, পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে, তাই সে রমনায় এসেছে। রমনার বটমূলে গান হচ্ছে। অর্থাৎ বন্ধুরা পয়লা বৈশাখে শহরে শোভাযাত্রা বের হয় এবং গ্রামে মেলা বসে। রিনা একজন সাংবাদিক, তাই সে পয়লা বৈশাখের বিভিন্ন ঘটনা সংবাদপত্রে তুলে ধরবে। রমনা বটমূলে গান অনুষ্ঠান হয়, এই গানের অনুষ্ঠানে রিনা সাংবাদিক হিসেবে গানের চিত্রগুলো তুলে ধরবে। একটু পরে শোভাযাত্রা বের হবে। রিনা রমনা থেকে চারুকলায় এলো,
অনেকের মুখে রং বেরঙের মুখোশ। শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল, সেগুলো কাগজ আর কাঠ দিয়ে বানানো। খোলা মাঠে বৈশাখী মেলা বসেছে, রিনা মেলায় ঢুকলো। মেলায় নানা রকম জিনিস রয়েছে, আছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, আছে মাটির হাতি, ঘোড়া, পুতুল। বন্ধুরা, শোভাযাত্রা বের হয়েছে, রিনা চারুকলা এসেছিল, সেখানে সে রং বেরঙের মুখোশ দেখেছে। শোভাযাত্রায় বাঘ ও বক তৈরি হয়েছিল, সেই বকগুলো এবং বাঘ কাগজ এবং কাঠ দিয়ে তৈরি হয়েছে। বৈশাখী মেলায় অনেক রকম জিনিস উঠেছে, যেমন বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, মাটি দিয়ে তৈরি হাতি, ঘোড়া, পুতুল ইত্যাদি। বিক্রি হচ্ছে খই, মুড়ি, নাড়ু, বাতাসা। রিনা ঘড়ির দিকে তাকালো, অনেক বেলা হয়েছে, পত্রিকা অফিসে যেতে হবে, লিখতে হবে পয়লা বৈশাখের খবর। অর্থাৎ মেলায় আরও পাওয়া যাচ্ছিল খই, মুড়ি, নাড়ু, বাতাসা। রিনা এভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং সংবাদপত্রের জন্য খবর নিচ্ছিল। এখন সে অফিসে যাবে এবং পয়লা বৈশাখের খবর লিখবে। শব্দ শিখি। পয়লা প্রথম, শোভাযাত্রা, আনন্দ মিছিল, সাংবাদিক যিনি সংবাদ সংগ্রহ করেন। বটমূল, বটতলা মানে বটগাছের নিচে যে জায়গা সেটাকেই বটতলা বা বটমূল বলা হয়। বৈশাখী মেলা, বৈশাখ মাসে যে মেলা হয়। পত্রিকা, খবরের কাগজ। তারপর দেখো আছে বলি ও লিখি। পহেলা বৈশাখে সারা দেশে কি কি হয়? এই প্রশ্নের উত্তর আমরা দেব। পহেলা বৈশাখে সারা দেশে কি কি হয়? পহেলা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ হয়, শহরে শোভাযাত্রা বের হয়, গ্রামে মেলা বসে। তারপর দেখো আছে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি। দেখো আমি একটি তালিকা করেছি। খেলনা গাড়ি, রঙিন বেলুন, খই, বাতাসা, মাটির পুতুল, কুলা এগুলো কিনবো। নিচে দেখো অনেক ছবি দেয়া আছে, এটি একটি কুলা। এখানে মাটির হাতি, ঘোড়া, পুতুল ইত্যাদি আছে, মাটির হাড়ি, থালা এগুলোও আছে। এগুলো মেলায় কিনতে পাওয়া যায়। পাঠ 22 আমাদের ছোট নদী কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি আলোচনা করব। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী এটি কিন্তু অনেক ভালো একটি কবিতা, সেই কবিতা আমরা পড়ব। এখানে আমরা একটি নদীর ছবি দেখতে পারছি। নদীতে দেখো জল থাকার পরেও গরুর গাড়ি চলছে জলের ভিতর দিয়ে, কারণ নদীতে এখন হাঁটু জল। নদীর পাড়ে দেখো পাখি ঘুরে বেড়াচ্ছে, কাশফুল আছে, ছেলেমেয়েরা নাচছে এবং মাছ ধরছে। দুই পাশে তাল গাছ আছে এবং বাড়িঘর আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সংক্ষেপিত, অর্থাৎ বন্ধুরা এই কবিতাটি তোমাদের বইয়ে সংক্ষেপে দেয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছিলেন। আমরা এখন কবিতাটি বোঝার চেষ্টা করি। প্রথমে আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। দেখো বন্ধুরা, ছোট নদী কিন্তু আঁকা বাঁকা হয়ে চলছে, এটি বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ যখন বৈশাখ মাস হয় তখন নদীর জল শুকিয়ে যায় এবং একজন মানুষের হাঁটু পর্যন্ত জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই হাঁটু জল থাকার কারণে গরু এবং গরুর গাড়ি উভয়ই পার হয়ে যেতে পারে। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই নদীর দুই ধার উঁচু এবং পাড়গুলো ঢালু। চিক চিক করে বালি, কোথা নাই কাদা,
এই ছোট নদীর কোথাও কিন্তু কাদা নেই, শুধু বালি আর বালি। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। দেখো বন্ধুরা, নদীর এক পাশে কাশবন আছে, তাই বলা হয়েছে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কাশফুল সাধারণত সাদা রঙের হয়, তাই সাদা রঙে ছেয়ে গিয়েছে। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, অর্থাৎ যেখানে কাশফুল আছে সেখানেই শালিকের ঝাঁক কিচিমিচি করছে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অর্থাৎ এই কাশফুল বনে শিয়ালেরা ডেকে ওঠে হুক্কা হওয়া বলে। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি হাঁটু জল। হাঁটু সমান পানি, ধার, তীর, ঢালু, নিচু, সেথা, সেখানে, ঝাঁক, দল, থেকে থেকে, একটু পর পর, হাঁক, ডাক। তারপর দেখো আছে শব্দ দিয়ে বাক্য বানাই। এখানে শব্দ ছিল নদী, ছোট, বৈশাখ, সাদা, ঝাঁক। আমরা নদী দিয়ে বাক্য লিখেছি, নদীতে অনেক মাছ আছে। ছোট, ছোট নদী বাঁকে বাঁকে চলে। বৈশাখ, বৈশাখ মাসে বৈশাখী মেলা বসে। সাদা, সাদা বক দেখতে সুন্দর। ঝাঁক, এক ঝাঁক পাখি উড়ে গেল। তারপর বন্ধুরা বলছে কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি, অর্থাৎ আমাদের ছোট নদী কবিতাটি তোমাদের আবৃত্তি করতে বলছে এবং দেখে দেখে লিখতে বলছে। দেখো এখানে আছে বলি ও লিখি। এখানে তিনটি প্রশ্ন আছে। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? কাশবন দেখতে কেমন? আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে। কাশবন দেখতে কেমন? কাশবন ফুলে ফুলে সাদা। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো আছে পরের চরণ লিখি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এর পরের লাইন হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। চিক চিক করে বালি কোথা নাই কাদা। এর পরের লাইন হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। 23 নিজের মতো লিখি, এটি আলোচনা করব। বন্ধুরা এই পর্বে আমরা নিজের মতো করে লিখব যা খুশি তাই। এখানে আমরা দুইটি ঘুড়ির ছবি দেখতে পারছি। এভাবে যেমন খুশি ঘুড়ি আঁকবে বা যে কোনো কিছু আঁকবে। পড়ি নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখা সে। দেখো বন্ধুরা এখানে নীল আর লাল ঘুড়ি উড়ে যাচ্ছে, তো বলছে এই ঘুড়ি পাখা কোথায় পেল যে সে উড়ে যাচ্ছে। শব্দ বসাই নীল ঘুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে। এখানে আছে যায় খায়, উড়ে যায় হবে। প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি ডাকা আঁকা, এখানে হবে আঁকা। নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য আসে হাসে, এখানে হবে হাসে। দেখো বন্ধুরা এখানে আছে পড়ি পাখি দেখতে আমার ভালো লাগে। পাখি আকাশে ওড়ে, ঘুড়িও আকাশে ওড়ে। পাখি সুন্দর, ঘুড়িও সুন্দর। আমি যদি পাখির মতো উড়তে পারতাম। বন্ধুরা দেখো এখানে নিজের মতো করে লেখা আছে। এভাবে তোমরাও তোমাদের মনের খুশি অনুযায়ী যে কোনো কিছু লিখবে। নিজের মতো শব্দ বসিয়ে লিখি। বই পড়তে আমার ভালো লাগে। বইয়ের ছবিগুলো সুন্দর। বাবা আমাকে বই কিনে দিলেন। মা এটা গল্পের বই। আমি বইয়ের মতো ছবি আঁকি। দেখো বন্ধুরা নিচে আছে নিজের ভালো লাগার কথা বলি। আমরা আমাদের মতো লিখেছি।
আমার দেশ বাংলাদেশ, ধানের দেশ গানের দেশ, এদেশের মানুষ সুন্দর। আমাদের দেশে অনেক নদী আছে, নদীতে অনেক মাছ আছে, নদীতে নৌকা চলে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমার অনেক বন্ধু বান্ধব আছে। আমার বিদ্যালয় সুন্দর, আমি শিক্ষকদের পড়া মনোযোগ দিয়ে শুনি। আমি ইউটিউবে কিডস স্কুল বাংলাদেশ এর ভিডিও দেখি। এভাবে তোমরা আরও নিজের মতো করে লিখে সবগুলো পূরণ করবে। 25 মুক্তিসেনা এই কবিতা আলোচনা করব। মুক্তিসেনা কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া। মুক্তিসেনা মহেশু কয়তহেসি, মুক্তি দন্তে সয়কা দন্তে নয়কা, সেনা। সুকুমার দন্তে সয়সু কয়সু ময়কার সুকুমার, ব ডয়বিন্দ রহেশু 29 তয়কার বড়ুয়া। আমরা কবিতাটি পড়ব। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। সংক্ষেপিত অর্থাৎ কবি সুকুমার বড়ুয়া এই কবিতাটি আরও বড় করে লিখেছেন, তোমাদের বইতে ছোট করে দেয়া আছে। এখানে আমরা দেখতে পারছি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, দূরে পাকিস্তানি সেনারা তারা গুলি খেয়ে মারা যাচ্ছে। আমরা কবিতাটি বুঝে পড়ি। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল অস্ত্র হাতে, তারা সবাই ধন্য। মাতৃভূমির জন্য, অর্থাৎ মাতৃভূমি মানে মায়ের ভূমি, অর্থাৎ তাদের নিজের ভূমি এই বাংলাদেশের জন্য যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল সবাই ধন্য। ধরল যারা জীবন বাজি, মানে তারা যুদ্ধের সময় কিন্তু মারাও যেতে পারত, তাই তাদের জীবনকে বাজি ধরে তারা যুদ্ধ করেছে। হলেন যারা শহীদ গাজী, মানে যারা যুদ্ধে মারা গিয়েছেন তারাই শহীদ। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, মানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার বা বাংলাদেশি মানুষ পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং জীবন বাজি দিয়ে শহীদ হয়েছেন তারা ভিনদেশীদের পণ্য, অর্থাৎ পাকিস্তানিদের পণ্য হয়নি এবং পাকিস্তানিদের কোনো লোভই তাদের টানতে পারেনি। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ দেশের জন্য তারা অস্ত্র হাতে যুদ্ধ করে ঝাঁপিয়ে পড়েছেন পাকিস্তানিদের ঘায়েল করার জন্য। শক্ত হাতে ঘায়েল করে, অর্থাৎ শক্ত হাতে পাকিস্তানিদের মেরে ফেলেছেন সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য, অর্থাৎ সব হানাদার মানে পাকিস্তানি সৈন্যদের যারা শক্ত হাতে ঘায়েল করে ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলেছেন এবং বাংলাদেশকে মাতৃভূমিকে শত্রুমুক্ত করে স্বাধীন করেছেন তারাই ধন্য। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। মুক্তিসেনা মানে মুক্তিযোদ্ধা, ধন্য সাধুবাদের যোগ্য, অর্থাৎ যে সকল মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেরকে আমরা ধন্য বলবো বা সাধুবাদের যোগ্য, সাধুবাদ জানাবো তাদের কাজের জন্য। অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি স্বদেশ বা মায়ের ভূমি, স্বদেশ মানেও নিজের দেশ বোঝায়। জীবনবাজি মানে জীবনের মায়া না করে, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে তারা মারাও যেতে পারে, তাদের জীবন যে শেষ হয়ে যেত এটির মায়া না করে তারা জীবনকে বাজি ধরে যুদ্ধ করেছেন। শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে যে সকল মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন তারাই শহীদ। গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন, অর্থাৎ যুদ্ধ করে যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ না হয়ে বেঁচে ফিরে আসছেন তারাই গাজী। ভিনদেশী মানে অন্য দেশের। পণ্য কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা মানে পরাজিত করা। হানাদার মানে আক্রমণকারী।
অর্থাৎ আমরা পাকিস্তানি আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। দেখো তারপর আছে বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে। অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? মুক্তিসেনারা কেন যুদ্ধ করলো? কাদের শহীদ বলে? হানাদার কারা? তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো আমরা প্রশ্ন লিখেছি, অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? মুক্তিসেনা অস্ত্র ধরে যুদ্ধ করলো। মুক্তিসেনারা কেন যুদ্ধ করলো? মুক্তিসেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো। কাদের শহীদ বলে? যারা জীবন বাজি রেখে মারা গিয়েছে তাদের শহীদ বলে। হানাদার কারা? পাকিস্তানিরা হানাদার। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো আছে কবিতাটি বলি ও লিখি। আমরা কবিতাটি পুনরায় বলবো এবং খাতায় লিখব। পাঠ 26 সোনার ছেলে, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা আমরা পড়ি, ভোরের জানালায় শীষ দিচ্ছে দোয়েল, খোকার ঘুম ভাঙল, পাখি তার ভালো লাগে, একটা ময়না পাখিকে সে কথা বলা শিখিয়েছে। ময়না ডাকে মা, বাবা, খোকা, শুনে খোকার ভালো লাগে। একদিন খোকা মাকে বলে, মা একটা কথা। কি কথা? ছাতা কিনতে হবে। হারিয়েছিস নাকি? না, দিয়ে দিয়েছি। আবার কাকে দিলি? আমার এক বন্ধুকে। ছাতা কেনার টাকা নেই। বৃষ্টিতে ভিজে স্কুলে আসে। আরেক দিনের ঘটনা, খোকা বাড়ি ফিরল খালি গায়ে। মা বললেন, গা খালি কেন রে? খোকা বলল, গরিব একজনকে দিয়ে দিয়েছি। মা ভাবেন, সোনার টুকরো ছেলে আমার। গ্রামে একবার খাবারের অভাব দেখা দিল। খোকা বলল, গোলাঘর থেকে ধান দিতে হবে। খোকার কথা শুনে বাবা খুশি হলেন। ভাবলেন খোকা বড় মানুষ হবে। সোনার ছেলে একদিন বড় হলো। তখন এদেশ শাসন করত পাকিস্তানিরা। ওরা ছিল বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে। বড় খোকা বাংলা ভাষার জন্য আন্দোলন করলেন। এরপর বাঙালির মুক্তির জন্য লড়াই শুরু করলেন। সুখে দুঃখে তিনি সবার বন্ধু হয়ে উঠলেন। বাঙালিরা তার নাম দিল বঙ্গবন্ধু। শব্দ শিখি, শীষ, সুরেলা ডাক, রোজ, প্রতিদিন, জবাব, উত্তর দেওয়া, গোলাঘর, যে ঘরে ফসল রাখা হয়, দরদি, যার দরদ ও ভালোবাসা আছে। খোকা ছাতা দিয়েছিল কাকে? খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল? কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল? খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন? বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব। খোকা ছাতা দিয়েছিল কাকে? খোকা বন্ধুকে ছাতা দিয়েছিল। খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল? গ্রামে খাবারের অভাব দেখে খোকা বাবার কাছে ধান চেয়েছিল। কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল? পাকিস্তানিরা ছিল বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে। খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন? সুখে দুঃখে সবার বন্ধু হয়ে ওঠায় খোকার নাম বঙ্গবন্ধু হলো। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। এখানে আমরা খোকা থেকে দেখো শেখ মুজিবুর রহমানকে দেখতে পারছি। পাঠ 27 স্কুলের মাঠে, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, দন্তের শয়কয় হস্যু লয়কার র, স্কুলের ময়াকার ঠয়কার মাঠে। স্কুলের মাঠে আমরা কি করি তাই আমরা এখানে পড়ব। স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে। সবাই খেলার মাঠে জড়ো হলো। তিথি খুব খুশি, তার খেলতে ভালো লাগে। শিক্ষক বললেন, চলো কিছু খেলার সাথে পরিচিতি হই। দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পারছি ছেলেমেয়েরা বিভিন্ন খেলা খেলছে। যেমন এখানে দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ, এভাবে দড়ি লাফ দিচ্ছে।
তারপরে এখানে দেখো দীর্ঘ লাফ, অর্থাৎ লাফ দিয়ে অনেক দূরে যেতে হবে। তারপরে মোরগ লড়াই, এভাবে মোরগ লড়াই খেলবে বন্ধুরা। তারপর দেখো এখানে আছে বিস্কুট দৌড়, অর্থাৎ দৌড় দিয়ে এই দড়িতে ঝোলানো বিস্কুট খেয়ে আবার ফেরত আসবে। বল নিক্ষেপ, এভাবে একটি বল থাকবে, এই বল দূরে ছুঁড়ে মারবে এবং যার বল যত দূরে যাবে সেই বিজয়ী হবে। শিক্ষক বললেন, এবার নিচের ছকটি দেখো, খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো। বন্ধুরা দেখো নিচে একটি ছক আছে, এই ছকটি পূরণ করে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিব। প্রথমে ছকের উপরে লেখা আছে ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগীর নাম, এখানে আমি আমার নাম লিখেছি দীপ্ত কুমার পাল, শ্রেণী দ্বিতীয়, শাখা ক, রোল 1। তারপর দেখো আছে কোন কোন খেলায় অংশ নিতে চাও, টিক চিহ্ন দাও। এভাবে আমি দৌড় প্রতিযোগিতায় অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। দড়ি লাফ প্রতিযোগিতা করব না, তাই টিক চিহ্ন দিইনি। দীর্ঘ লাফ মানে দূরে লাফ দিয়ে পড়া, এখানে আমি অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। মোরগ লড়াইতে অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। বিস্কুট দৌড় দিয়ে বিস্কুট খেয়ে আবার চলে আসব, এই প্রতিযোগিতায় অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। বল নিক্ষেপে অংশ নেব না, তাই টিক চিহ্ন দিইনি। এভাবে তোমরা ক্রীড়া প্রতিযোগিতার এই ছকটি পূরণ করতে পারো। পাঠ 28 বাক্য নিয়ে খেলা, এটি আলোচনা করব। এই পর্বে আমরা বাক্য নিয়ে খেলব, সেই খেলাটি আমরা পড়ি এখন। নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলল। বাক্যটি হলো নদীর কূলে নৌকা ভাসে। ঝিমিত এরপর মিলিকে বলল, নৌকা দিয়ে একটি বাক্য বলো। মিলি বলল, নৌকায় করে বাড়িতে যায়। তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল। রাফি বলল, বাড়িটা অনেক পুরনো। রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল। ঝিমিতের মতো করে আবারও খেলাটি চালিয়ে যেতে পারি। একজন যেই বাক্য বলবে, বাক্যের শেষে যে শব্দ থাকবে সেটি দিয়ে আরেকজন আরেকটি বাক্য বলবে। এভাবে খেলাটি আমরা চালিয়ে যাব। দেখো ওরা বিদ্যালয়ের মাঠে বসে এই বাক্যের খেলা খেলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো পাঠ সম্পূর্ণ করতে পেরেছি। ভালো থেকো তোমরা।